শওকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভূত ফিল্মে এবং আশা করছি যে এতক্ষণ পর্যন্ত ভালোই লেগেছে আপনার। এখন আপনার ঘটনা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2015 সালের সেপ্টেম্বর মাসের, তারিখটা আমার ঠিক মনে নেই। আমার বোনের শ্বশুর বাড়ির একটি নিকট আত্মীয়, তিনি কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে ভারতে মারা যান। আচ্ছা। অল্প বয়সে মারা যান। তো তার মৃত্যু সংবাদটা স্বাভাবিকভাবে আমাদের জন্য খুব শকিং ছিল। ভারতে মারা যাওয়ার কারণে তার মৃতদেহটা মারা যাওয়ার প্রায় 3 দিন পরে চট্টগ্রামে এসে পৌঁছায়। তো সরাসরি এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের বলুয়ারদিঘি শ্মশানে তার লাশ নিয়ে আসা হয়। এখানে বলে রাখা ভালো, বলুয়ারদিঘি পার হয়ে হচ্ছে যে আমাদের মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মারা যাওয়ার পর সেখানে তাদেরকে দাহ করা হয়। তো সরাসরি এয়ারপোর্ট থেকে তার লাশটি নিয়ে আসা হয় এবং লাশটি আস্তে আস্তে বেশ মানে সন্ধ্যা 7টার মতো হয়ে যায় এবং সব ধরনের রিচুয়াল, যেটা মানে রিলিজিয়াস যে রিচুয়াল গুলি আছে সেগুলি করে সম্পন্ন করার পর তার লাশটি প্রায় 9টার দিকে গ্যাস চুল্লিতে দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, সাধারণভাবে আমরা এখানে লাকড়ির চুল্লিতে আমরা সাধারণত মৃতদেহ দাহ করি, কিন্তু তার কয়েকদিন আগ থেকে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে যার ফলে লাকড়ির চুল্লিতে তার মানে মৃতদেহটি দাহ করা সম্ভব হয়নি। আচ্ছা। যেহেতু গ্যাস চুল্লিতে করা হচ্ছিল, হোয়াটএভার, মোটামুটি সবকিছু শেষ হলো। এখানে রাসেল ভাই সবচাইতে বড় যে বিষয়টা, যখন তার মৃতদেহটি আনা হয় শ্মশানে, আমি তখন এক পাশে দাঁড়িয়েছিলাম এবং ওই বোলারটিকে পাশে শ্মশানে যেখানে লাকড়ি চুল্লি আছে তার এই পাশে একটি বটগাছ আছে, বিশাল একটা বটগাছ, সেটা অনেক পুরনো, এবং সেই বটগাছের নিচে একটি কালো বিড়াল দেখতে পাই আমি। এখন সাধারণত দেখা যায় যে কোনো বিড়াল আমার খুব প্রিয় প্রাণী এবং আমার খুব অত্যন্ত আদর লাগে যে বিড়াল দেখলে। এই বিড়ালটিকে দেখে আমার কেন জানি প্রথম থেকে অস্বস্তি বোধ হচ্ছিল। বিড়ালটি মানে কালো এবং তার চোখের চাউনিটা মানে বেশ তবে ভয়ঙ্করী। বারবার কেন জানি আমার চোখটা এত ভিড়ের মধ্যে, যেহেতু সেখানে মৃতের আত্মীয় স্বজন ছিল, আমারও পরিচিত আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে কথা হতো, মাঝখানে বারবার আমার চোখটা কিন্তু সেই বিড়ালের দিকে চলে যাচ্ছিল। ওকে। এক পর্যায়ে সবকিছু শেষ হলো এবং আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর আমি ভাতটা খেয়ে রাতে ঘুমাতে যাই এবং আমি সবসময় দরজা জানলা বন্ধ করে ঘুমাই, ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। তবে এটা কোনো ভয়ের কারণে না, এটা আমার মানে নিজস্ব একটা অভ্যাস বলতে পারেন। সেই রাতে যখন লাইট নিবে শুলাম, আমার সাধারণত রাতে একটু দেরি করে ঘুম আসে। আমার প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার রুমে কেউ যেন আছে, মানে আমি একটা এক্সিস্টেন্স টের পাচ্ছিলাম যে রুমের মধ্যে কেউ আছে। যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়ালো, আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। এই অনুভূতিটা ছিল সেই ধরনের। যাই হোক, আমার কোনো অবস্থাতেই ঘুম আসছিল না এবং এই অস্বস্তিটা কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি যেটা দেখলাম যে আমার বিছানার পাশে, ডান পাশে জানলার পাশে অন্ধকার ছিল, সেই অন্ধকারের মধ্যে কিন্তু একটা গাঢ় অন্ধকার, একটা মানুষের অবয়ব। এবং এক পর্যায়ে আমি নিজেকে প্রবর্তিতে শুরু করলাম যে আমি বোধহয় আসলে সারাদিন আজকে শ্মশানে ছিলাম, আমার নিকট আত্মীয় মারা গিয়েছে, এগুলি বোধহয় আমার মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে বলে আমি হয়তো এই বিষয়টা আমার হ্যালুসিনেট হচ্ছে। আসলে বিষয়টা এখানে যদি শেষ হয়ে যেত ভালো হতো। সবচেয়ে বড় বিষয়টা ছিল, কিছুক্ষণ পরে আমার ওয়াইফ যে আমার পাশে শুয়েছিল, সে হঠাৎ করে আমাকে বলে, তুমি এখনো ঘুমাওনি? আমি অত্যন্ত অবাক হয়ে যাই, কারণ আমার ওয়াইফ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং তার এই সময় জেগে থাকার কথা না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ঘুমাওনি কেন? সে কিছু না বলে বললো যে বাতিটা জ্বালাও। তো আমি মনে মনে আমার ওয়াইফকে তখন থ্যাঙ্কস দিচ্ছিলাম এই কারণে যে বাতিটা জ্বালানো হোক, সেটা আমি চাচ্ছিলাম আসলে। বলতে লজ্জা লাগছিল যেহেতু। বাতিটা আমি তার বলার সাথে সাথে জ্বালাই, এক মুহূর্ত দেরি করি না এবং জ্বালাবার পর তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার সমস্যা কি? আসলে সমস্যা কিন্তু রাসেল ভাই আমার নিজেরও ছিল। তো সে বললো যে আমার কেন জানি একটু ভয় লাগছে। আমি বলছি ভয়টা কিসের জন্য, মানে কি? বলছে আমার একটা মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কেউ আছে। রাসেল ভাই, এই মুহূর্তে আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হয়। তখনই আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হতে শুরু করে, কারণ বিষয়টা একটু আগে আমিও ফেস করছিলাম। আমার একই অনুভূতি দুইজনে, কিন্তু রাসেল ভাই বিষয়টা হতে পারতো আমার ক্ষেত্রে হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু আমার ওয়াইফ তো সারাদিন বাসায় ছিল, সে শ্মশানেও যায়নি, সে বিষয়গুলো ফেসও করেন। একদম। তখনই আমার মধ্যে ভয়টা কাজ করা শুরু করে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তোমার মধ্যে এই ধরনের অসুস্থ হচ্ছে না? সে বলছে আমার বিছানার ডান পাশে জানলার পাশে মনে ছিল একটা অন্ধকার অবয়ব কি দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, এই বিষয়টা যে বিষয়টা সে আমার ডান পাশে ছিল, আমি আমার বিছানার ডান পাশে যা দেখলাম সেও ডান পাশে তা দেখি। এই পর্যায়ে কিন্তু আমি প্রচন্ড ভয় পেতে শুরু করলাম রাসেল ভাই। আজকে পর্যন্ত আমার পরিবারের কাউকে আমি এই কাহিনীটা ডিসক্লোজ করিনি, কারণ তারা হয়তো ভয় পাবে।
তারপর সারা যেটা হলো আমরা লাইট জ্বালিয়ে রাখলাম এবং এক পর্যায়ে যখন ভোরে ফজরের আজান পড়ে, এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, ফজরের আজান পড়ার সাথে সাথে রাসেল ভাই ঘরের ভারী বাতাসটা সম্পূর্ণভাবে হালকা হয়ে যায়। আমি এটা আসলে কিভাবে এক্সপ্লেইন করবো বুঝতে পারছি না। মানে এটা আমি জানি এবং আমার ওয়াইফ জানি, ঠিক সেই মুহূর্তে ঘরের পরিবেশটা সাডেনলি চেঞ্জ হয়ে যায়, মানে র্যাম্পেন্টলি চেঞ্জ যাকে বলা হয়। এবং এরপর আমরা ঘুমিয়ে পড়ি, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি। ফজরের কোনো আজানের সমস্যা পরে। হয় না তারপরে আর? এরপর আর কোনো সমস্যা হয় না। কিন্তু রাসেল ভাই, আমি নিজেকে কোন অবস্থাতেই ভীতু দাবি করবো না, কারণ আমি জীবনে অনেক ঘাত প্রতিঘাত মুখোমুখি হয়ে আজকে জীবনে এই অবস্থায় এসেছি। কিন্তু সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি রাতে একা রুমে শুতে ভয় পাই। এখনো পর্যন্ত আমি রাতে একা শুতে ভয় পাই। তার মানে আপনার সেই দিনের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে যে আপনি না হয় শ্মশানে গিয়েছিলেন, আপনার সাথে না হয় অস্বাভাবিক লেগেছে একটা, হ্যাঁ, মানে আমি কম একটা কালো বয়সে। বিড়ালকে দেখেছি বা এগুলো আমার Exactly. সাইকোলজিক্যালি আমার প্রবলেম নেগেটিভ হতে পারে। বাট যখন আপনি বাসায় আসলেন, আপনি তো কোনো কিছু শেয়ার করেননি, করিনি। বাট আপনার ওয়াইফ হঠাৎ করে, এবং শেয়ার করার মতো সময় তো পাওয়া যায়নি। রাইট, এবং তিনি যখন ভয় পেতে শুরু করলেন, তখন আপনার মেইন খটকাটা লাগলো যে ও কেন ভয় পাচ্ছে। ও কেন ভয় পাবে? আমি তো ওর সাথে Right. কোনো কিছু শেয়ার করলাম না। তার মানে সেখানে সামথিং ওয়াজ হ্যাপেনিং দ্যাট ডে। একদম। এবং রাসেল ভাই, আমার জীবনে আরো অনেক ছোটখাটো ঘটনা আছে, তবে সেই দিনের ঘটনাটা সবচাইতেই ভয়ের ছিল। আমি জানি না শ্রোতারা কতটুকু ভয় পাচ্ছে, তবে আমি একটু শ্রোতাদেরকে বলবো এই ঘটনাটা আসলেই ভয়ঙ্কর ছিল। এবং আরেকটা কথা রাসেল ভাই আমি বলি, যেটা শেষ করব, যে এই ভূত এফএমটা একটা সময় ছিল যখন খুব মজা করার জন্য শুনতাম, কিন্তু এখানে বিভিন্ন কাহিনী শুনতে শুনতে আমার মনে হয়েছে ভূত এফএমটা একটা বিশাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা এসে আমরা আমাদের কথাগুলি শেয়ার করতে পারছি, যেটা যে কোনো জায়গায় গিয়ে শেয়ার করা সম্ভব হয় না। লোকজন হাসাহাসি করে, অনেকে স্মার্টনেস দেখাতে গিয়ে এগুলিকে ইগনোর করতে চায়। তখন স্বাভাবিকভাবেই নিজের কথাগুলি, মনের কথাগুলিকে চেপে চলে আসতে হয়। রেডিও ফুর্তি কর্তৃপক্ষকে এবং ভূত এফএম কর্তৃপক্ষকে এই কারণেই ধন্যবাদ দিচ্ছি, এখানে এসে আমরা আমাদের মনের কথা শেয়ার করতে পারছি। এবং এই ভূত এফএম এ অনেক কাহিনী শুনেছি যেগুলো আমার ঘটনা থেকে অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু তারা আজকে রেডিও ফুর্তির এই ভূত এফএম অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে ঘটনাটা শেয়ার করতে পেরেছে। এই জন্য রেডিও ফুর্তি কর্তৃপক্ষ, আপনাকে এবং ভূত এফএম কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কোটি কোটি দর্শক, এই দর্শক বলবো না, কোটি কোটি শ্রোতা এই অনুষ্ঠানটা শুনে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো এই মুহূর্তে আমি বলবো। তো এই অনুষ্ঠানটির জন্য আমার শুভেচ্ছা থাকলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মোস্ট ওয়েলকাম। আপনার নামটা প্লিজ আরো একবার সবাইকে বলবেন, তারপর আপনার কথা শুরু করবো আমরা। এক সেকেন্ড, আরেকবার। থ্যাংক ইউ রাসুল ভাই। আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। আমার যে সেকেন্ড ঘটনাটা সেটা হচ্ছে যে 2010 সালের এটা একটা ঘটনা। আমি কোনো একটা কাজে নাটোরের নাজিরপুর নামের একটা গ্রামে যাই। সেখানে হচ্ছে যে সেই কাজটা সারি আমি। তো নাটোর থেকে নাজিরপুর যাওয়ার সময় একটা বিল পড়ে। নাটোর থেকে নাজিরপুর যাওয়ার যে ডিস্টেন্স অলমোস্ট 45 কিলোমিটার। তো এর মাঝখানে একটা যে বিল আছে, এই বিলটার নাম হচ্ছে চাকুল বিল। এই চাকুল বিলের ঠিক মাঝামাঝি এই যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক মাঝামাঝি পজিশনে হচ্ছে যে একটা ইয়ে আছে, ছোট্ট যে কালভার্ট ব্রিজ যেটাকে বলে, সেতু, অল্প ছোট করে যে সেতুগুলা থাকে, এই সেতু একটা আছে। ঘটনাটা হচ্ছে আমি যখন নাটোর নাজিরপুর থেকে ফিরে আসছিলাম কাজ শেষে, তখন অলমোস্ট রাত্রি হয়ে গেছিল, চাঁদনি রাত ছিল, চাঁদের আলো ছিল, আর দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, ফাঁকা ছিল। বিল সম্ভবত ফাঁকাই হয়, একেবারে অনেক ফাঁকা, আর মাঝখান দিয়ে রাস্তা, চাঁদনি রাতে দেখা যাচ্ছিল। তো আমি গ্রামের পথে যেই গাড়িগুলো চলে, আই মিন যেটা ওই যে কি বুটবুড়ি বলে যেটাকে, বা হচ্ছে নসিমন যেটাকে বলে, তো এগুলোতে করে আসছিলাম। তো আমার পাশে একজন বৃদ্ধ লোক বসেছিলেন। আমি ওনার সাথে গল্প করছি, অনেকটা রাস্তা, অনেকটা পথ, এই জন্য ওনার সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে উনি একটা আমাকে এই রাস্তাটার একটা সত্য ঘটনাটা আমাকে বলেন। এই ঘটনাটা ঘটে এই নাজিরপুর গ্রামেরই। বিষয়টা হচ্ছে যে সেই যে ব্রিজ, এই ব্রিজটা, আরো একটা কথা বলে রাখি ভালো, যেটা হচ্ছে যে এই ব্রিজের দক্ষিণ পাশে প্রায় 100 গজ দূরে একটা বটের গাছ আছে, এটা এখনো আছে। তো ঘটনা যেটা, সেটা হচ্ছে কি যে অনেক বছর আগে একজন ভাই তার নিজের বোনকে জমি জমার জের ধরে হচ্ছে জবাই করে এই ব্রিজের নিচে ফেলে যায়। আচ্ছা।
এই ব্রিজের নিচে যখন ফেলে যায়, পরের দিন হচ্ছে কি যে পুলিশ যখন আসার পরে এই লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য একজন ভ্যানওয়ালাকে তারা হায়ার করে। আর এই ভ্যানওয়ালাটা ছিল হচ্ছে যে এই নাজিরপুর গ্রামের। আচ্ছা, উনি অ্যাজ ইউজুয়াল উনি লাশটাকে সুন্দর করে হচ্ছে পাটি দিয়ে পেঁচিয়ে উনি ভ্যানের উপরে তুলে নেয়। তোলার পরে তিনি অ্যাজ ইউজুয়াল থানায় চলে যান। থানায় চলে যাওয়ার পরে লাশ দেওয়ার পরে তিনি চলে আসেন। তিনি কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না। একদিন রাত্রে শুধুমাত্র ঘটনাটা ঘটে তার সাথে ঘটনাটা ঘটে, প্রথম শুরু হয় তার সাথেই। একদিন রাত্রে, অনেক রাত্রে তিনি হচ্ছে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি ওই যে বটগাছ তলায় যখন হচ্ছে সে আসে, তখন কোন একটা ছোট বাচ্চা মেয়ের কান্না শুনতে পায়। সো অ্যাজ ইউজুয়াল এত রাত্রে হচ্ছে কি যে কোনো একটা মেয়ে যদি কান্না করে, একজন লোক স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারে কে ওখানে। তিনিও সেভাবেই করেছিলেন, কে ওখানে, কাঁদছো কিসের জন্য, কোথায় যাবা, এইভাবে অনেক ধরনের প্রশ্ন করে। ওখান থেকে শুধুমাত্র একটাই আওয়াজ আসে, আমি নাজিরপুরে যাব। তখন সেই ভ্যানওয়ালা লোকটি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। এই বলে লোকটি ভ্যান থেকে নেমে সুন্দরভাবে হাতটা বাড়িয়ে দেয় যে তুমি আমার সাথে আসো। আশ্চর্য বিষয় এই জায়গায় যেটা হচ্ছে যে উনি কি করে, ভ্যানওয়ালা ওই মেয়েটির হাত ধরবে কিনা, ওই মেয়েটি ভ্যানওয়ালার হাতটা ধরে নেয়। ধরার পরে খুব জোরে চাপ দিয়ে ধরে এবং টান দেয়। তখন ভ্যানওয়ালা বুঝে কি, মানে ভ্যানওয়ালা ভাবে যে এটা আসলেই অন্য কিছু, এটা মানে ছোট বাচ্চা না। তিনি খুব দ্রুত হাতটা ছেড়ে তিনি হচ্ছে কি যে ভ্যান নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করেন। আমি আগেই বলেছি যে বটগাছ থেকে ব্রিজটি হচ্ছে 100 গজ দূরে। তো যত দ্রুত যাওয়ার চেষ্টা করে, ব্রিজ পার হওয়ার চেষ্টা করে, সে কিন্তু পারে না, তত দ্রুত ব্রিজ পার হতে পারে না, মানে ব্রিজের কাছে যেতে পারছে না। তার মানে কি, তাকে পিছন থেকে বা তার গাড়িটি অনেক ভারী হয়ে গেছে, সে এরকম ফিল করছে। অলমোস্ট যখন সে ব্রিজের কাছে পৌঁছে যায়, আর সে তো মনে মনে দোয়া দুরুদ পড়ছে, আল্লাহর নাম করছে, দোয়া দুরুদ করছে, কি বিপদে পড়েছে। সে যখন ব্রিজের কাছে পৌঁছে যায়, তখন মানে সে যে জিনিসটা দেখে সেটা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস ছিল, যেটা হচ্ছে যে সে ব্রিজের উপরে দেখছে যে পুরো ব্রিজটা রক্তে ভেজা, এবং সেই মেয়েটা, যে মেয়েটাকে জবাই করা হয়েছিল, সেই মেয়েটা একেবারে সেই মেয়েটার কাটা মাথাটা ব্রিজের মাঝখানে, আর যে তার শরীরটা ছিল, মাথা ছাড়া যে শরীরটা, এই শরীরটা ব্রিজের দুপাশে যে রেলিংটা থাকে, এই দুই রেলিং এর উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে এই জিনিসটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। তারপরে সে খুব করে দোয়া দরুদ পড়তে থাকে, পড়তে আস্তে আস্তে এগিয়ে যেতে মানে এতটাই শক্তি দিয়ে সে করছে। তখন সে বলিষ্ঠ একজন মানুষ, তারপরে এতটা শক্তি দিয়ে সে ভ্যানটাকে টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আস্তে আস্তে যখন সে ভ্যানটা ব্রিজটা পার হয়ে যায়, ব্রিজ পার হওয়ার পরে সে তখন ভ্যানের উপর উঠে চালানোর চেষ্টা করে, খুব শক্তি দিয়ে সে চালানোর চেষ্টা করে, কিন্তু সে শক্তি দিয়ে চালানোর চেষ্টা করেও সে পারছে না। মনে হচ্ছে সে মানে এমন ভাবে যে তার ভ্যানের উপরে অনেক মালামাল আছে, যেন তার ভ্যান অনেক ভারী হয়ে গেছে। সে এই যে ব্রিজ থেকে সে কোনোভাবে ব্রিজটা পার করে এই যত ডিস্টেন্সটা বাড়ছে, তার একটু করে গতিটা আসছে। দেন যখন একটু ডিস্টেন্সটা বেশি হয়ে গেল, তখন দেখছে কি যে তার ওই ভ্যানের উপরে ওই মেয়েটা বসে আছে, ওই কাটা মাথাটা হাতে নিয়ে, আর বলছে যে তোর মায়ের দোয়া ছিল তুই আজকে বেঁচে গেলি। সে সজোরে ভ্যান চালিয়ে আস্তে, মানে খুব শক্তি দিয়ে ভ্যান চালিয়ে সে বাড়ি পর্যন্ত যায়। বাড়ির উঠানে যে সে চিৎকার করে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে মানে তার বিছানায় তাকে আবিষ্কার করা হয়। সে বলে যে
এমন একটা পজিশন ছিল, সে যখন বলল যে আমি এই জিনিসগুলো দেখেছি, এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে, তো সবচেয়ে বড় বিষয় যে উনি এরপর থেকে ভ্যান চালানো ছেড়ে দিয়েছিল। আর অনেকটা দিন তিনি হচ্ছে বিছানাগতভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে তিনি ভ্যান চালানো যখন ছেড়ে দেন, অ্যাজ রেজাল্ট তিনি পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। কিন্তু ওই যে ঘটনাটা এখনো নাকি অনেক রাত্রে কেউ যদি দিতে যায় তো এখনো কিছু কিছু ঘটনা ঘটে। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ইকবাল হাসান সোহাগ রাজশাহী থেকে। আমি গুলশান 2-এ হচ্ছে শাহজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো জি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। জি। অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকেই বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা। অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো। এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল। এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টা ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের সকল প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানেন আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিল কাটাখালীতে এখানে 5টা বিল্ডিং এক জায়গায় আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা। সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম, 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না, এটা ফিউজ ছিল, এবং 3তলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল। আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেই দিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অলমোস্ট 11:30টার দিকে আমি ঘুমাতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা। কখনো আর হ্যালোসিনেশন হলো যে ওই যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আমি মনে করছি যে হয়তো বা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তো বা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিচ্ছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিচটি দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি 3তলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন 3তলায় গেলাম, তখন মানে 3তলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম, কেউ নাই। আর সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি।
আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রোফ পর্যন্ত, যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটু পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। সো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দুরুদ সবকিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালুসিনেশন হলে আমি এটা এত শিওর ভাবে আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে আমি এটা দেখবো আগে, তারপর কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তোবা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিছে। হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার সচক্ষে দেখা যেটা, সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা ঘটেছে, চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালুসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না, বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যেই শুয়ে আছি, বাট আমি বসে আছি এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে, বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এর উত্তরটা আজও পাইনি কারোর কাছে। ওকে, এবং এটা ঘটনা ছিল, এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে। মানে এই ঘরে যে ঘটনা ঘটেছে, ধীরে ধীরে এটা আপনার এইচএসসি, তারপরে আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে। যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে, পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি, সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে 3টা জানালা আছে, একটা দরজা আছে। 3টা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। অ্যাটলিস্ট থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিকে রাত্রে ঠিক 1:45টার দিকে বা এরকমই 1:45টার দিকে আমি পড়তে দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল। বলতে
যে মনে হচ্ছে যে আমার ঘর গরমের দিন, ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আই মিন আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যদি একটু জোরে জোরে আপনি শ্বাস, পুরো বুঝতে পারছিলেন? আমি বুঝতে পারছি যে সে জোরে জোরে শ্বাস নিলে, একজন কেউ যদি আমার পিছে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং, যে এয়ার থ্রোয়িংটা, এটা আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছে কিছুই দেখতে পাই না, বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, মানে গরমের দিন বাট কুলিং এয়ার চলে আসছে। আচ্ছা, কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরে বাতাসের পরিমাণটা বেড়ে গেছে, শব্দের পরিমাণ বেড়ে গেছে। অলমোস্ট ফ্যানের যে শব্দটা, এই শব্দটার চেয়ে আরেকটু বেশি শব্দ। আমি যখন ঘুরে তাকিয়ে দেখছি, যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করিনি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের চারটা মানে জানালা দরজা মিলে 4টা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবে উঠছে দেয়াল থেকে। আই মিন যদি এক পাশের জানালা দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়, আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। বাট আমার ঘরের চারটা একসঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, আই মিন ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উড়ছে, যেটা আমি অলমোস্ট 30 সেকেন্ড অবলোকন করেছি। ওকে, এবং এর পরে একটা ঘটনা ঘটেছিল একই ঘরে, কি ঘটনা সেটা? এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকেই বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই, আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানার উপর থাকবে, আবার মানে পা মাজা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়ে যাবে। আচ্ছা, আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাব, চারিদিকে সব দিকে গুজে দিয়েছি, মশারি গুজে দিয়েছি। মশারি গুজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ, আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের নিচে একটা কাঁথা থাকে। সো আমি যখন অনেক রাত্রি করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক 1:45 বা 2:30 এই সময়ের দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টাপাল্টা হয়ে যেতেই পারে, বাট এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই, যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে। এবং আপনার কোনোদিন তো এরকম হয় না? কোনোদিন এই জিনিসটা হয় না, এই জিনিসটা প্রথম। সো আমি যেটা বলছিলাম যে আমি যে পশ্চিম দিকে মাথা দিয়ে আর পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছি, জাস্ট ওই 2:45 দিকে আমার ঘুম ভেঙে যায়, আর এটা 2:45 দিকে ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা ভাবে শুয়ে আছি, মানে পশ্চিম দিকে আমার পা চলে গেছে আর হচ্ছে পূর্ব দিকে আমার মাথা চলে গেছে। আই মিন বালিশের পর আমার পা আর কাঁথার পর আমার মাথা। একটা কথা এখানে একটু খেয়াল করি যে যদি উল্টা পাল্টা হতাম তাহলে হয়তো বা আমার মশারিটা খুলে যেত, বা আমার বিছানা একটু এলোমেলো হতো, বা আমার হচ্ছে কাঁথাটা পড়ে যেত। এগুলো কিছুই হয়নি, আমি জাস্ট একেবারে উল্টা হয়ে পড়ে আছি, মানে উল্টা যেভাবে শুয়েছিলাম ওইভাবে আছি, জাস্ট উল্টা, পজিশনটা ডিফারেন্ট। দেন আমি হচ্ছে পরের 2 দিন পরে আমার হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে যখন আমি বললাম, আমার হুজুর, আমি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে কি যে আমার হুজুর আমাকে বলছে যে সোহাগ, তুমি এর আগে তোমার ঘরে কোনো কিছু কি খেয়াল করেছো, এই বাতাসের আনাগোনা? আমি বলছি জি হুজুর। তুমি যে এই যে জিনিসটা খেয়াল করেছো, তুমি জানো না তাই তোমার ঘরে এমন একটা জিনিস ঢুকেছিল যেটা তোমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে, বাট পারেনি, জাস্ট অ্যাজ লাইক এ সিমটম, তোমাকে একটা সিমটম দেখিয়ে দিয়ে চলে গেছে।
তোমাকে শুধুমাত্র উল্টা করে থুয়ে চলে গেছে। তোমাকে ওকে জাস্ট অ্যাটাক করার বা কোনো কিছু তাদের উদ্দেশ্য ছিল, বা যেটাই উদ্দেশ্য থাক না কেন, কোনো কিছু করার উদ্দেশ্য ছিল, বাট সেটা সে পারেনি, শুধুমাত্র এই জিনিসটা উল্টা করে থুয়ে চলে গেছে। তার মানে বলতে হয় যে আপনার হুজুর বলছেন এবং তার কথা অনুযায়ী অবশ্যই আপনার ওই ঘরে কারো না কারো অস্তিত্ব ছিল এবং কেউ না কেউ সেই ঘরে প্রবেশ করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা, রাসেল ভাই। আচ্ছা। তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি তো সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যেয়ে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা। তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, পেশেন্ট প্রেমিক বলে। পেশেন্ট বা ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। কল একটা মানে আর রাসেলের আর একটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা। তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা। তো এই 2টা টেলিফোন এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই 3টা তো কানেক্ট করতো কি আপনার হসপিটাল থেকে ওই ফোন। নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নরমালি ফোন 2টা হসপিটালে কানেক্টেড ছিল। তো তিনি সবসময় এই পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, তবে বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যায় আসল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিনে চলে যাই। ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা। তো রাত্রে 1টা ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না। তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা। তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই এই জায়গাটাতে, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কিভাবে। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা। সবকিছু মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়াই দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতে রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে মানে আলিফ এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলো দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাকপক্ষীও না, একটা বিড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ। তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল, যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই।
সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসলো। ওটি উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানালো ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, যে তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কিরকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না, সে তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বলল যে হ্যাঁ, আমি ডক্টর সাইফুল্লাহ। বললে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বললো। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে, সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো রাসেল। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকে সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সির দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার এবং জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটি রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুন গুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটি টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চিনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই। তারপরে আপনার ওই জাফর সাহেব, জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট, জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই 2 জনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো স্যার রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা, যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে।
আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইকিয়াট্রিস্ট যে নার্স, সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ, মানে নর্মাল অবস্থায় টপ টপ, মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমার তো মাথায় কাজ আমি করবে না আসলে। কি অপারেশন করবো এই পেশেন্টের? একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার, মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে? কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিজ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন, যা যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো? পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো। আর এদিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো? অ্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে? সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে কোনো রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে। মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই, আমি আবারও বলি। পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে? তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে। তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো। এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। স্বাভাবিক। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে। রাইট। এবং ওই 4 জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নইলে ঝুলে থাকবে। মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সুরা, এই দোয়া বুলা পড়ছিল, সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বলে কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা। এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই। সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না। রাইট। কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মানে ওই মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশের আমল, তারা কালিমা পড়তে 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 আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক যুদ্ধ ছিল, যাদেরকে উনি চেনেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নেই যে দে ওয়ার পজেসড অর সামথিং। সে দরজাটা খুলে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো। আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই 2 জন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএল লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে 2 জন লোক খুব জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে,
আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে। এরপরে রাসেল ভাই তার কিছু আপনি কিছু বলতেন রাসেল ভাই, আপনি কোনো আমার কাছে আসলে কোনো সলিউশন নাই আসলে। আমি সেও আজ পর্যন্ত এটা সলিউশন খোঁজেন নাই। একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন। মানে আমি যদি ঘুমে জানতাম, নরমালি আমি খুব বাজে স্বপ্ন দেখি। নরমালি আমি বসে বলছে যে ওনার বাসা থেকে পড়ে গেছি। আসলে ওনার বাসা থেকে যে রিক্সাওয়ালা যিনি নিয়ে গেছেন তখন থেকে তো ঝামেলা শুরু হয়েছে। তখন থেকে রিক্সা থেকে আমার কাছে এক্স্যাক্টলি, মানে ওনাদেরই একজন রিক্সাওয়ালা আসলে কোনো সাধারণ বলে যে এরকম ভাবে একটা রিক্সা চালানোর কথাও না। আর আমি যখন স্বপ্ন দেখি আমার কাছে মনে হয় স্বপ্নতে খুব খারাপ জিনিস হওয়ার সাথে সাথে আমি বেডে, কিন্তু আমার হাতে সব খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। হয়তো ডাক্তার মানুষ দেখে দুইটা কষ্ট ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজিম, এবং আজিম একটা ঘটনা বলবেন এই চট্টগ্রামেরই কোন একটা বাসা নিয়ে। এবং আজিম, আপনি আপনার বাসাটা কোথায় একটু আমাকে আগে একটু যদি বলতেন যে চট্টগ্রামের কোন জায়গায় আপনার বাসাটা? রাসেল ভাই, এটি চট্টগ্রামের লালখান বাজারের একটি বাসার ঘটনা। জি। এবং এটা অনেক আগের ঘটনা। শুনি আমরা ঘটনাটা। হ্যালো লিসেনার্স, দিস ইজ মানাজির হাসান আজিম, আমি হালিশহর থেকে এসেছি। ওকে। তো এই ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে, এবং এই ঘটনাটি আমার আম্মুকে বলেছেন আমার আম্মুরই একজন চাচি। সো সম্পর্কে উনি আমার নানি হয়, এবং ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ওনারা লালখান বাজারে থাকতেন একটা দোতলা বাসায়। তো আমি ঘটনাটি যাওয়ার আগে আমি বাসাটির বিবরণ দিয়ে নিই একটু। বাসাটি ছিল 2টি বেডরুমে একটি বাসা, একটি মাস্টার বেড ছিল এবং একটি ছোট রুম ছিল, যেখানে আমার নানির 3 মেয়ে, অর্থাৎ আমার খালামণি 3 জন, ওনারা লেখাপড়া করতেন। তো ওই রুমের অপোজিটে রান্নাঘর ছিল, এবং রান্নাঘরের ভিতরে একটি রুম ছিল যেখানে ওনাদের কাজের বুয়া থাকতেন। আচ্ছা। তো আমার নানা দেশে থাকতেন না, হি ওয়াজ সেটেলড ইন ইরাক ফর হিজ জব। সো উনি বছরে একবার আসতেন চিটাগাঙে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। আচ্ছা। সো উনি আসতেন বেসিক্যালি ডিসেম্বরের দিকে, ডিসেম্বর থেকে উনি জানুয়ারিতে ব্যাক করতেন ইরাকে। সো প্রতি বছরের মতোই উনি ওই বছরেও জানুয়ারিতে চলে গেলেন তার ভ্যাকেশন কমপ্লিট করে। তো বলে রাখা ভালো, ওই বাসার ছাদটি খুব সুন্দর ছিল। ছাদটি অনেক বড় ছিল এবং ডান দিকে একটি বাগান ছিল। তো ওই বাসায় মোটামুটি সবাই বাগানের প্রতি খুব একটা দুর্বলতা ছিল। তারা ফুল ফল গাছ লাগাতেন, এবং সেখানে তার পাশেই একটু বসার সুন্দর জায়গা ছিল। সেখানে প্রায় সময় তারা পুরো ফ্যামিলি মিলে আড্ডা দিতেন মাঝে মাঝে। এবং যখন আমার নানা দেশে আসতেন তখন উনি ওখানে বসে রেডিও শুনতেন, কারণ তখন তো টেলিভিশনের খুব একটা প্রচলন ছিল না। সো বেসিক্যালি ম্যাক্সিমাম লোকই তাদের টাইম পাস করার জন্য রেডিওটা প্রেফার করতেন বেশি। তো অনেক আগে থেকে অ্যাকচুয়ালি বাসাতে ছোটখাটো ঘটনা ঘটতো, খুব ভয়ঙ্কর কিছু না। যেমন রাতের বেলা যখন ওনারা ঘুমোতে যেতেন তখন ওনারা লাইট অফ করে যেতেন, বাট সাডেনলি যখন ওনারা সকালে উঠতেন ফজরের নামাজ পড়ার জন্য, তখন দেখতেন যে রুমের লাইট জ্বালানো। আচ্ছা। সো খুব উইয়ার্ড কিছু ঘটনা ঘটতো, বাট ভয়ঙ্কর কিছু ঘটতো না। আচ্ছা। তো একটি ঘটনা ঘটলো যেদিন আমার নানা ইরাকে ব্যাক করলেন তার পরের দিন। তো তখন রাত 10টা বাজে। তো আমার নানি আমার 2 খালামণিকে নিয়ে মাস্টার বেডে ঘুমোতে গেলেন। তো আমার এক খালামণি জেগেছিলেন কারণ ওনার এইচএসসি এক্সাম ছিল। সো উনি প্রিপারেশন নিচ্ছিলেন, লেখাপড়া করছিলেন। আচ্ছা। সো উনি লেখাপড়া কমপ্লিট করে অ্যাট অ্যারাউন্ড 12 or 1 AM এর দিকে উনি ঘুমোতে চলে গেলেন। এবং উনি রুমের দরজা বন্ধ করে লাইট ফ্যান সব অফ করে উনি ঘুমোতে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো ঘুমোতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ওই বাসার বুয়া যিনি ওই রান্নাঘরের রুমটিতে থাকতেন,
উনি পানি পান করার জন্য ডাইনিং রুমে এলেন। আচ্ছা তো যখন উনি এলেন তখন দেখলেন রুমের দরজা খোলা আচ্ছা এবং লাইট অন করা, ফ্যান অন করা, এবং সবচেয়ে উইয়ার্ড যে বিষয়টি ছিল সেটি ছিল ওই রুমে প্রচন্ড বাতাস ছিল। আচ্ছা ইভেন ইফ জানালা সব বন্ধ ছিল, বাতাস আসার কোনো ওয়ে ছিল না, এবং অন্যান্য রুমেও খুব একটা বাতাস ছিল না, কিন্তু সেই রুমটিতে প্রচন্ড বাতাস ছিল। এবং ওখানে যে নোটস গুলো ছিল, বইপত্র যেগুলো ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আচ্ছা তো এটি দেখে ওই বুয়াটি খুব ভয় পেয়ে যায়। আচ্ছা উনি সাথে সাথে মাস্টার বেডের দরজায় নক করলেন। তো তখন আমার নানি একটু অবাক হলেন যে এত রাতে কে নক করতেছে। Right. তো দরজা খুলে উনি দেখলেন বুয়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলতেছিলেন যে আপা, ওই রুমের দরজা খোলা, লাইট ফ্যান সব অন করা এবং প্রচন্ড বাতাস। তো বলে রাখা ভালো, আমার নানি খুব সাহসী মহিলা ছিলেন, কারণ ওনার হাজবেন্ড ছিল না দেশে, উনি একাই 3 মেয়েকে উনি বড় করতেছিলেন। সো লেখাপড়া সবকিছু ওনার দায়িত্ব ওনার কাছেই ছিল। সো উনি অনেক সাহসী ছিলেন। সো উনি এটাকে খুব একটা পাত্তা দিলেন না। তো উনি অনেকটা হেসে হেসে রুমের কাছে গেলেন। তখন দেখলেন যে দরজা আসলে খোলা, আচ্ছা এবং লাইট অন করা, ফ্যানও অন করা, আচ্ছা বাট বাতাস থেমে গিয়েছিল, বাতাস ছিল না। এবং উনি একটা উইয়ার্ড জিনিস লক্ষ্য করলেন, সেটি হলো বাসার টেবিলের উপর বইগুলো খোলা অবস্থায় ছিল, অ্যাজ ইফ ওখানে কেউ লেখাপড়া করতেছিল। তো এটা দেখো আমার নানি খুব একটা ভয় পাননি। উনি উল্টা আমার খালামণিদেরকে ঘুম থেকে জাগিয়ে, আমার যে খালামণিটা লেখাপড়া করতেছিল, তো ওনাকে বকাবকি করতেছিলেন যে তুমি লেখাপড়া করলা, তুমি বইপত্র গুছাই নিবা না, লাইট ফ্যান অফ করবা না। তো আমার খালামণি বলতেছিল আম্মু আমি সবকিছু বন্ধ করেছিলাম, আমি আমার লাইট ফ্যান সব অফ করেছিলাম, ইভেন আমি দরজা লক করেছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা শুনে আমার নানু একটু মানে অবাক হলেন, বাট তখন রাতে আর ঘটনাটি উনি আর বেশি বাড়ায়নি, ঘুমোতে চলে গেলেন। তো এর পর দিন যে ঘটনাটি ঘটেছে, অ্যাকচুয়ালি এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর ওনার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো এর পর দিন ওনাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, এবং ওনারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সবাই পুরো ফ্যামিলি চলে গেলেন। তো সন্ধ্যার পর আমার নানি জাস্ট বাসায় ব্যাক করলেন, আমার 3 খালামণি বিয়ের অনুষ্ঠানে স্টে করলেন, এবং বাসায় কাজী বুয়া ছিল না। আচ্ছা তো ব্যাক করার পর উনি খুব টায়ার্ড ছিলেন, তখন রাত 10টা বা 11টা বাজে। তো উনি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের রুমে বইপত্র নিয়ে উনি গল্প বই পড়া শুরু করলেন। তো হঠাৎ করে উনি দরজা বন্ধ করেছিলেন, তো হঠাৎ করে উনি ডাইনিং রুম থেকে কাঠের চেয়ার নাড়াচাড়া করলে যে আওয়াজটা হয় ওরকম একটা আওয়াজ শুনলেন। তো উনি একটু অবাক হলেন, কারণ বাসায় কেউ ছিল না। তো উনি মাস্টার বেডের দরজা খুলে যা দেখলেন তা অনেকটা এরকম যে উনি একটা মেল শেপড একটা ছায়া মূর্তি দেখলেন, এবং সেটার কোনো কিছুই ছিল না, অ্যাকচুয়ালি ওর চোখ নাক কান কিছুই ছিল না, জাস্ট এটা ছায়া, কিন্তু এটা মেল, ওটা ছেলের বডি, এটা বোঝা ছিল। এবং সেই ছায়া মূর্তিটা ছাদের দিকে ইশারা করে নিমিষে গায়েব হয়ে গেল, মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে, বেশিক্ষণ ছিল না। তো আমার খালামণি এটা খুব একটা সিরিয়াসলি নেন, উনি একটু অবাক হলেন, বাট উনি মনে করছিলেন উনি অনেক টায়ার্ড ছিলেন, সো হয়তো বা উনি ভুল দেখছেন। সো উনি তারপরেও উনি জিনিসটা শিওর হওয়ার জন্য উনি ছাদের দিকে রওনা দিলেন। তো ছাদে যখন উনি গেলেন তখন দেখলেন যে ছাদের তালাটা খোলা, উনি নিজে তালা মেরেছিলেন, বাট গিয়ে দেখলেন তালাটা খোলা। তো উনি এখন মোটামুটি কনফার্ম হয়ে গেলেন যে বাসায় চোর ঢুকছে। তারপরে উনি মানে সুপার ন্যাচারাল কিছু চিন্তা করতেছিলেন না, উনি ধরে নিয়েছিলেন যে বাসায় চোর ঢুকছে সামহাউ, এবং ও বাসার আশেপাশে আছে এবং ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো উনি একটা টর্চ লাইট নিয়ে উনি ছাদে প্রবেশ করলেন, তখন রাত 12টা বাজে। তো প্রবেশ করার পর উনি এক বাগান দিয়ে স্টার্ট করলেন, উনি বাগানের দিকে গেলেন, সব জায়গায় দেখলেন, উনি কিছু দেখলেন না, মানে কোনো কিছু পেলেন না। তারপর উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বসার জায়গাটিতে চলে আসলেন। তো ওইখানে এসে উনি যা দেখলেন, একটা পুরুষ মানুষ
এবং সে অপোজিট দিকে মুখ করে বসেছিল, মানে আমার নানুর অপোজিট দিকে মুখ করে বসেছিল। তার গায়ে একটা সোয়েটার ছিল, মাফলার ছিল এবং একটা মাঙ্কি ক্যাপ ছিল, এবং সবগুলো আমার নানার, যতগুলো ড্রেস ছিল সবগুলো আমার। এবং যিনি ইরাকে ছিল ওই টাইমে, কারণ এর আগের দিনে 2 দিন আগে উনি ইরাকে চলে গিয়েছিল। আচ্ছা। তো ওনার ড্রেস পরে রেডিও হাতে নিয়ে উনি অপোজিট দিকে মুখ করে উনি বসেছিলেন এবং মাথা নাড়াচ্ছিলেন। রেডিওতে এখন সাউন্ড আসছিল না, বাট উনি মাথা নাড়াচ্ছিলেন। তো এটা দেখে আমার খালামণি একটু ভয় পেয়ে গেল। তো ওইখানে একটা ইটের দলা ছিল। তো আমার আমার নানু ইটের দলাটা নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলেন। তো আগাতে শুরু করে উনি যখনই বললেন যে কে আপনি, তো তখনই উনি দেখলেন যে ওই মানুষটি পুরোপুরি মাথাটা কি বলবো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে, ইভেন বডিটা স্ট্রেট ছিল, বডিটা নড়ায়নি, 360 অ্যাঙ্গেলে উনি মাথাটা ঘুরিয়ে বলতেছেন যে কেমন আছো। এবং সবচেয়ে অবাক করার বিষয়, সেই চেহারাটি ওনার হাজবেন্ডের ছিল, আচ্ছা, যিনি ইরাকে অবস্থানরত। সেটি দেখে আমার নানু আর নিজেকে সামলাতে পারেনি। উনি কোন রকমে সেন্সটা রেখে উনি দৌড় দিলেন এবং নিজের বাসায় এসে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আচ্ছা। তো এরপর দিন ওনার যখন জ্ঞান ফিরল, তো তখন উনি দেখলেন উনি ওনার বেডরুমে শুয়ে আছেন এবং আমার খালামণিরা চলে এসেছেন বাই দিস টাইম, এবং ওনার কাজের বুয়াটাও ছিলেন। তো কাজের বুয়াটা ওনাকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলেন যখন উনি ফজর নামাজের পর কাজ করতে এসেছিলেন তখন। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে আপা। তো তখন উনি সবকিছু বললেন, সবার সাথে শেয়ার করলেন। তো এখন উনি এই জিনিসটা অবাক হয়ে উনি বাড়িওয়ালার কাছে ঘটনাটি সবকিছু বললেন এবং অনেক ফোর্স করলেন যে আসলে এবং কেন হচ্ছে আমাদের বাসায়, কি কারণটা কি। তো তখন বাড়িওয়ালা অনেক ফোর্স করার পর উনি বললেন যে এ বাসাটি গত 10 বছর ধরে খালি পড়ে আছে এবং ওনারা এ বাসার ফার্স্ট ভাড়াটিয়া। এই বাসাটিতে আগে কেউ ছিল না, বাড়িওয়ালারা আমেরিকায় ছিলেন, ওখানে সেটেল ছিলেন, এবং 3 বছর আগে ওই বাসা থেকে একটি লোকের লাশ পাওয়া গিয়েছিল এবং লোকটি কোনো পরিচয় পাওয়া যায়নি। ওরা অনেক খুঁজছেন ওই লোকের পরিচয়, ফ্যামিলি, বাট কাউকে খুঁজে পাননি। তো খুঁজে না পাওয়ার কারণে ওনাকে মানে বেওয়ারিশ হিসেবেই দাফন করে দেওয়া হয়েছিল। এবং তখন থেকেই ঘটনাটি ওদের সাথে ঘটতেছিল এবং বেসিক্যালি ওই লোকটি যারা ওই বাসায় অনুপস্থিত তাদের বেশ ধরে মানুষদেরকে মানে ভয় দেখাতো আর কি, এবং বিভিন্ন বাসায়, এবং শুধু ওই বাসায় না, মানে আশেপাশে অনেক মানুষের মতন করে সেজে এসে বা পরিচিত মানুষের রূপে সে অন্যদের ভয় দেখাতো। এক্স্যাক্টলি ভাইয়া। আচ্ছা। তো এরপর উনি হুজুরের কাছে গেলেন, দোয়া দুরুদ পড়লেন। তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটে, ওনারা বাসাটি ছেড়ে দিয়েছিলেন, ওনারা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিলেন। ওকে, তো এই হলো আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রামের ঘটনা চলুন শুনে আসি তুষারের কাছ থেকে। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাইকে খুব বেশি থ্যাংক ইউ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আজকে চট্টগ্রামের এপিসোড, যেহেতু চট্টগ্রামের মূলত যে জিনিসটা নিয়ে মূলত পরিচিত, ওই জিনিসটা নিয়েই আমার স্টোরিটা। ও আজকে আমার স্টোরিটা আমি শেয়ার করছি। আমার নাম হচ্ছে তুষার, আমি এসেছি মুরাদপুর বিবিরহাট থেকে। আমার স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীকে নিয়ে। আর আমার সাথে যখন ঘটনাটি হয়েছে, এটা গত বছর এই টাইমেই, শীতের টাইমে। তো তখন আমার বাসা ছিল নতুন ব্রিজের ওই পারে, মৈত্রটেক নামক একটা জায়গা আছে, সেখানে আমার নতুন বাড়ি করেছে আমার আব্বু। তো যাই হোক, আমার আব্বু থাকা অবস্থায় ওখানে আমি থাকতাম। তো একদিন বাসা থেকে সবাই প্ল্যান করলো যে তারা 10 দিনের জন্য বেড়াতে যাবে। বাট আমার শো থাকার কারণে আমি ভোকালিস্ট, আর আমার শো থাকার কারণে আমি যাইনি। তো ফার্স্টের দিন বাসার মধ্যে ভালো লাগছিল না, একা একা খুবই খারাপ লাগছিল, যার কারণে কোন রকম ইয়ানা করে ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন বের হয়ে যায় বাসা থেকে আড্ডা দেওয়ার জন্য। ফ্রেন্ডদের সবাইকে বলেছিলাম আমার সাথে আমার বাসায় থাকার জন্য, বাট কেউ রাজি হয়নি, অনেক রকম এক্সকিউজ দেখিয়েছিল। তো মন খারাপ করে এই নতুন বিচের দিকে আসলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যেতে ইচ্ছা করছিল না, যার কারণে আমি নতুন বিচে কিছুক্ষণ বসি। তো
হুট করে মাথায় চিন্তা আসলো যে আমি কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে বসি। কোন নদীর পাড় সেটা আমি বলতে চাচ্ছি না লিসেনারদের, সেজন্য আমি বলছি না। তো যে কোনো একটা পাড়ে গিয়ে আমি বসলাম কিছুক্ষণ। এরপরে বসার পরে ওখানে মানে একেবারে নীরব একটা জায়গা ছিল, 3টা নৌকা বাঁধানো। তো বসলাম, বসে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গানও করছি, গানও শুনছি। বাট কখন যে টাইমটা স্পেন্ড হচ্ছে সেটা আমার টোটালি মাইন্ডের বাইরে চলে গিয়েছে। বিকজ আমি ওখানে বসার পর আমার এত অদ্ভুত রকমের ভালো লেগেছিল যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমার মূলত সেন্সটা আসছে তখন আমি খেয়াল করলাম যে ফজরের আজান হচ্ছে। তো ফজরের আজান যখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এতক্ষণ সময় পার হয়ে গেল আর আমি টেরও পেলাম না। তো নিজে নিজে হেসে ওখান থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম। তো সেদিন অনেক ভালোই লেগেছিল, যার কারণে আমি সেকেন্ড দিন আবার আড্ডায় গিয়ে কোনো ফ্রেন্ডদেরকে বলি নাই যে আমি গতকালকে কোথায় গিয়েছিলাম, কোথায় বসেছি, কিছুই বলিনি। তো সেকেন্ড দিন সেম আবার এসে ওই জায়গাতে বসলাম। বসার পর ওখানের মধ্যে ওই দিন একটা জিনিস ছিল যে ওখানে নৌকার মধ্যে একজন মানুষ বসেছিল, বসে বসে সিগারেট খাচ্ছিল। তো ওনার মতো উনি বসেছিল, আমি দেখে তেমন তোয়াক্কা করলাম না করে আমি গিয়ে আমার মতো বসে পড়লাম ওখানে। তো বসার পরে আমার মতো আমি আমার যা ইচ্ছা তাই করছিলাম। ওখানে একটা বাল্ব ছিল, মানে মোটামুটি আলো ছিল, অন্ধকার ছিল তেমনও না। তো বসার পরে ওখানের মধ্যে লোকটা প্রায় 3টার দিকে মেবি চলে যাচ্ছিল আমার পাশে দিয়ে। তখন লাইটের আলোতে ওই লোকটার ফেসটা আমি দেখতে পাই, টোটালি দেখতে পাই নর্মাল সাদা সিধা একজন মানুষ, নর্মালি একেবারে। তো তেমন অ্যাবনর্মালিটি ছিল না সেখানে। তো আমিও তেমন করিনি। তো ফজরের টাইমে সেম আজানের পরে আমি ওখান থেকে উঠে পড়লাম, উঠে বাসার দিকে গেল সেকেন্ড দিন। থার্ড দিন আমি যাইতে পারিনি, কজ আমার শো ছিল, যার কারণে আমার যাওয়া হয়নি। চতুর্থ দিন ওখানের মধ্যে আবার গেলাম। যাওয়ার পরে ওখানের মধ্যে ওই লোকটা সেম নৌকার মধ্যেই বসা ছিল। তো সেদিন একটা জিনিস আমার থেকে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ উনি বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেটা আমাকে খুবই আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। তো সেখানের মধ্যে যখন উনি আমার দিকে তাকাচ্ছিল আমি চিন্তা করলাম যে আজকে না থাকাই ভালো, কজ ওখানে যদি আমার অ্যাবনর্মালিটি চিন্তা আসেনি, আমার চিন্তা এসেছিল যদি আমি ছিনতাই হই, আমাকে যদি ছিনতাই করে, ওই জিনিসটা চিন্তা এসেছিল, যার কারণে আমি ওখান থেকে চলে যাই। গেল চতুর্থ দিন, পঞ্চম দিন আবার গেলাম। যাওয়ার পরে দেখলাম ওখানে লোকটা নাই। তো নিজে নিজে খুশি হলাম, থাক নাই আজকে বসি। বসার পরে হঠাৎ করে মানে বসার প্রায় ঘন্টাখানেক পরে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পাশে দিয়ে একটা শ্যাডো পাস হচ্ছে। তো হঠাৎ করে হয় না পাশে দিয়ে কিছু হেঁটে গেলে চমকাই উঠে, ওরকম আমিও চমকে গিয়েছিলাম। তো দেখলাম ওই মানুষটা বলছে মামা ডরাইয়েন না, আমি আইছি। তো কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি আসছেন মানে আপনি কে? বলতেছে মামা আমি তো এখানে থাকি, এখানে নৌকা চালাই। তো এটা বলার পরে আমি বললাম ঠিক আছে। তো উনি গিয়ে নৌকায় বসে পড়লো, বসার পরে আমার মতো আমি বসেছিলাম। এরপরে একটু পরে উনি এসে আমারে বললো মামা আপনি অনেক সুন্দর গান করেন, কারণ আমি ওখানে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গান করতাম। তো উনি বললো যে আপনি অনেক ভালো গান করেন। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি ওনার জায়গায় গিয়ে বসে পড়লো। আবার সেম ওই দিন আমি এক্সাক্ট টাইমটা খেয়াল করেছিলাম, 3টার দিকে উনি আবার চলে গিয়েছেন। গেল চতুর্থ দিন, পঞ্চম দিন আবার গেলাম। যাওয়ার পর ওখানের মধ্যে বসলাম। তো বসার পরে সেদিন একটু শীত ছিল, যার কারণে উনি একটা এই স্টিলের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। তো উনি একটু পরে আমাকে বললো মামা আপনারা আমি একটা গান শোনাবো। তো আমি বললাম ঠিক আছে শোনান। তো উনি একটা গান এমন ভাবে মাঝি মোল্লাদের একটা জলের গান শোনালো যে মানে আমার লাইফে আমি এইভাবে গান কখনো শুনিনি, মানে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। তো যার কারণে ওনার সাথে একটা এক্সট্রা ভাবে কমিউনিকেট শুরু হইলো আমার। আমি আমার জায়গা থেকে উঠে ওনার পাশে গিয়ে বসলাম, ওনার নাম জিজ্ঞেস করলাম। উনি আমাকে বললো রহিম মাঝি ওনার নাম। আর উনি 11টা থেকে 3টা পর্যন্তই ওনার নৌকাটা চালায়, আর সেই টাকা দিয়ে ওনার সংসারটা চলে। তো মোটামুটি কথা হচ্ছে। তো উনি আমাকে একটা কথা বললো যে কর্ণফুলীর নামটা কোত্থেকে এসেছে। উনি আমাকে যা বললো ওনার ভাষ্য মতে যে আমাদের এই কর্ণফুলী নদীটা নাকি আগে একেবারে খালের মতো ছিল, একেবারে ছোট, যেখানের মধ্যে থেকে মানুষে গিয়ে পানি আনতো। তো একদিন একটা মেয়ে, নাম ছিল তার ফুলি, সে গেল পানি আনতে।
তার কানের দুলটা ওখানে পড়ার পরে সে ওখানে চোরাবালিতে পড়ে ওখানে মারা যায়। তো ওখান থেকেই তার কানের দুলের হারানো যাওয়ার থেকে কর্ণ, আর ওনার নাম ফুলি, সেখান থেকে এসছে কর্ণফুলি। এটা হচ্ছে ওনার কথা, হ্যাঁ ওনার কথা অনুযায়ী। হ্যাঁ। আচ্ছা, ওকে। তো এটা বলার পরে তো আমিও শুনলাম, কারণ এই সমস্ত বিষয় নিয়ে জানার একটা ইন্টেনশন ছিল আগে থেকে। তো এখন গেল এই 6 ডে গেল, তো এখন 7 ডেতে যাওয়ার পরে তো উনি দেখলাম ওখানে সেম সিলভারের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। আর সেদিন ঠান্ডা ছিল। আর রাসেল ভাই, আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমিও মাঝে মধ্যে সিগারেট খাই। তো সেদিন আমারও ঠান্ডা লাগার কারণে আমি চিন্তা করলাম যে আমি নিয়ে যাইনি সিগারেট অ্যাকচুয়ালি, উনি আমাকে বললো নেন আমার থেকে খান। তো আমি চিন্তা করলাম যা খাই, সমস্যা নেই। তো খাওয়ার পরে ওনার সাথে মোটামুটি কথা হচ্ছিল, কিন্তু ওনার থেকে সিগারেটটা নেওয়ার সময় ওখানে আগুনের মধ্যে হাত ভেজে আমার হাতের মধ্যে একটু করে সামান্য করে পুড়ে যায়, যার কারণে তখন ঠান্ডার সময় তেমন একটা লাগেনি। কিন্তু সিগারেট খাওয়ার পরে হঠাৎ করে আমার জোর ঘুম পাওয়া শুরু করেছিল, মানে এমন ঘুম যে অ্যাজ ইফ আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার জাস্ট ক্লিয়ার কাট এটাই মনে আছে যে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকালে ঘুম ভাঙলো, মানে চোখ খোলার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম, কারণ আমার চোখ খুললো আমি ছিলাম আমার পাশে। এখন চিন্তায় পড়ে গেলাম। আপনি আপনার বাসায় ছিলেন? হ্যাঁ, আমি আমার বাসায় ছিলাম। এই জিনিসটাই ছিল সবচাইতে বড় অকওয়ার্ডনেস। তো এখন উঠার পরে আমি এদিক ওদিক দেখলাম যে না, সবকিছুই সেম। আমি বাসায় ঢোকার পরে যা যা করি, মানে আমি বাসায় ঢোকার পরে মেইন দরজা লক করি, কিচেনের বাসায় কেউ না থাকলে কিচেনের লাইটটা জ্বালিয়ে নিজের রুমে ঢুকে ফ্যানটা ছেড়ে ভেতর থেকে রুমটা লক করে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। সবকিছু ঠিক ছিল, বাট আমার কাপড়টা চেঞ্জ ছিল না। আমি যদিও বাসায় ঢুকে কাপড়টা আগে ফার্স্টে চেঞ্জ করি, তো ওইটা ছিল না, বাট আর সবকিছুই সেম ছিল। তাও নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আমি কি নিজে আসছি কিনা ওইটা, অথবা অন্য কেউ এনে দিল কিনা সেটা চিন্তা চেক করার জন্য আমি সারা ঘর সার্চ করলাম, বাট কাউকেই পেলাম না। খাটের নিচে টর্চ দিয়ে জ্বালিয়ে দেখলাম, কাউকেই পেলাম না। তখন সেদিন খুব বাজেভাবে চিন্তা ঢুকলো, আমি কেমনে আসলাম। আচ্ছা যাই হোক, সারাদিন চিন্তা করার পরে আমার কোয়েশ্চেনটার আনসার আমি পেলাম না। তো এরপর দিন গেলাম ওখানে মাছের কাছে, গিয়ে দেখলাম যে উনি ওখানে বসা, আর আমাকে দেখার সাথে সাথে বলছে, মামা আইছেন? বলছে হ্যাঁ আসছি, কিন্তু আপনি বসে আছেন কেন? তো উনি বলছে, মামা আপনার লাগে বসে আছি, আপনার লগে কথা কইতে আমার খুব ভালো লাগে। তো বললাম, আমার সাথে কথা বলতে ভালো লাগে মানে কি? আপনি যে বলেছিলেন আপনি এই নৌকা চালিয়ে যে টাকাটা পান সেটা দিয়ে আপনার সংসার চলে, আমার জন্য বসে আছেন কেন? তো উনি বললো যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে, সেজন্য আমি বসে আছি। তো আমার ব্যাপারটা সেই দিন খুবই অকওয়ার্ড লেগেছিল। এখন কথাটা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, মামা কালকে তো আমি আপনার এখানে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে মনে হয় আমি নিজে চলে গিয়েছিলাম নাকি? তো উনি বললো, না মামা, আপনি তো নিজে যান নাই, আপনার খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বললাম, আমাকে খুঁজতে একটা মেয়ে আসছে মানে বুঝলাম না। তো উনি বললো যে হ্যাঁ, আপনাদের খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বলি, কেমন মেয়ে? বলতেছে লাল শাড়ি পরা ছিল, চুল লম্বা ছিল, আর উনি এসে আপনার নাম বললো, আপনার কাপড়ের বর্ণনা দিল, আর আমি আপনাকে দেখিয়ে দিলাম। উনি আমার একটা হাত ওনার কাঁধের উপর, আর মেয়েটার একটা হাত আমার কাঁধের উপর দিয়ে ওইভাবে আমাকে নিয়ে চলে গেল। ও সরি, আরেকটা জিনিস মিস করে গিয়েছিলাম। আমি যখন বাসার মধ্যে ঘুমটা ভেঙেছে, হঠাৎ করে আমার গলার মধ্যে খুশখুশ ভাব একটা অনুভূত হচ্ছিল, মানে যখন আমি চিন্তা করছিলাম আমি বাসায় কেমনে এসেছি, তখন হঠাৎ করে গলার মধ্যে হাত দিয়ে দেখলাম যে আমার গলার মধ্যে মানে প্রায় 10-12টা চুল সমেত আমার পুরো গলার সাথে পেঁচানো ছিল। চুল? হ্যাঁ চুল, বড় চুল? হ্যাঁ মেয়ে চুল। আচ্ছা। আর তখন কিন্তু আমার বাসায় কোনো মেয়েই ছিল না। রাইট। তখন যখন আপনার বাসায় কেউই ছিল না? তখন হঠাৎ করে যখন ওই মাঝিটাও বললো যে আমাকে একটা মেয়ে নিয়ে গিয়েছে, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যে এখানে বসছি, আমার কোনো ফ্রেন্ড পর্যন্ত জানে না, মেয়ে জানা তো দূরের কথা। তখন ওইটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে মানে শীতের মধ্যে পর্যন্ত আমি ঘামছিলাম। তো ওনাকে বললাম যে মামা আজকে আমি জায়গা আমার খারাপ লাগতেছে। তো ওনার থেকে বিদায় নিয়ে আমি উঠে যাচ্ছিলাম, পাটটা একটু ঢালু ছিল। উপরে উঠার সময় দেখলাম একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, সাদা পায়জামা পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। উনি আমার থেকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি কোনো সমস্যা? বললাম, না নানু, কেন বলছেন এগুলা? বললো, না তুমি কি বাসা থেকে ঝগড়া করে বের হয়েছো নাকি নেশা পানি কিছু করেছো? বললাম, না নানু, এরকম তো কিছু না, কেন বলছেন? তাহলে তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে?
বললাম কেন? ওই যে রহিম মাঝির সাথে বলে পেছনে ফিরে যখন দেখলাম ওখানে কেউ ছিল না। মানে এমনও না যে কোথাও লুকায় গিয়েছে, মানে ওরকম কিছু না, কিছুই না। টোটালি কিছু না। মানে ওখানে যাওয়ারও কোনো জায়গা নেই। একটু যদি আগেও যাইতে তাকে- হয় তাহলে নদীর মধ্যে চলে যেতে হবে। একটা জলজন্ত মানুষ তার নদীতে চলে যাবে না। তো এখন এই জিনিসটা দেখার পরে আমি যে যার সাথে কথা বলছিলাম ওনাকেও আর আমার মানুষ মনে হচ্ছিল না। মানে এরপর আমি ওই দিন সিএনজি নিয়ে বাসে যাচ্ছি, সিএনজি ড্রাইভারকে পর্যন্ত মানুষ মনে হচ্ছিল না। ইনফ্যাক্ট আমার ভাড়াটিয়াদের পর্যন্ত আমার মানুষ মনে হচ্ছিল না। সারা রাত ওভাবে বাসার মধ্যে ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো বাসায় কোনো বলতে পারছি না, কারণ বাসায় বললে তো বকা দিবে। আজকে তো জেনেই যাচ্ছে, বাসায় সবাই শুনছে। তো বাসায় সবাই বকা দিবে বলে বলতেও পারছি না। তো নিজে নিজে চিন্তা করলাম একটা হুজুরের কাছে গিয়ে নিজে নিজে কনসাল্ট করি। তো একটা হাফেজের কাছে ফার্স্টে দিয়ে গিয়েছিলাম। উনি টোটাল স্টোরি শোনার পরে বলছে যে হয়তোবা কিছু একটা খারাপ হওয়ার ছিল, তোমাদের হয়তোবা মেয়েটাই সেভ করছে। তো এখন সেম আবার সেকেন্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনিও সেম কথা বলেছে। আর থার্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনি বললো যে তো হয়তো তোমার উপর কোনো খারাপ জিনিসের নজর পড়েছে যার কারণে এটা আচ্ছা। হয়েছে। তো আবার তিনজনই সেম কথা বলেছে যে এটা একটা খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, এটা মনে রাখার কোনো দরকার নেই। আর এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে যে আমার গার্লফ্রেন্ড গত বছর মারা গিয়েছে, তার সাথে যোগাযোগ করার জন্য আমি প্ল্যানচেট বোর্ড করেছিলাম। আচ্ছা, কিভাবে মারা গিয়েছিল একটু বলা যাবে আমাদের? রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং আপনি প্ল্যান চেক করে আপনি তার সাথে এনিহাও একটা কমিউনিকেট করতে চেয়েছিলাম। আচ্ছা তো এখন এই জিনিসটার সাথে লিঙ্ক আপ এটাই যে আমি আমার গার্লফ্রেন্ডকে লাল শাড়িতে পরা দেখতে খুবই পছন্দ করি। আচ্ছা আর ওর চুলও ছিল লম্বা। আর আমাকে ওই জায়গা থেকে কিন্তু সেভও করেছে একটা লাল শাড়ি পরা চুল লম্বা বলা নিয়ে। So somehow এই দুটো জিনিস related and হ্যাঁ। the most important thing is যে আমরা অন্য পৃথিবীর মানুষ বা অন্য পৃথিবীর কাউকে যদি নিয়ে আসি, অনেকেই বলেন যে এটা নিয়ে আসাটা যতটা সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হচ্ছে আবার সেখানে ফেরত পাঠানো। হ্যাঁ, তো আপনার সাথে হয়তো এরকম কোনো কিছু ঘটে থাকতেও পারে। থ্যাংক ইউ ভেরি মাচ তুষার, থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার কথা শেয়ার করার জন্য। চমৎকার ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি আছেন এই মুহূর্তে, সেই নতুন অতিথির কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ কারু ফ্রম শ্যামলী। ওকে অভিজিৎ, আমরা শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঢাকার সুবাদে আর কি, মানে পড়ালেখার সুবাদে আমি ঢাকায় থাকি আর কি। জি। তো ঢাকায় থাকা অবস্থায় ফ্রেন্ডদের সাথে থাকা হয় আমার। তো আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্যামলীর দিকে থাকা হয়েছে আর কি, ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে আর কি। তো এখন যেটা হলো যে ওইখানে থাকা ভালোভাবেই আছি আমরা, খুব ভালোভাবে থাকা হলো, মানে কন্টিনিউ ভালোভাবে থাকতেছি আমরা। তা এখন তেমন কোনো সমস্যা হচ্ছিল না ওই তখন আর কি। তা একটা সময় হলো যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আর কি, 10 অক্টোবর ছিল 2014 সালে। তা আমি সেটা মোহাম্মদপুর, রাজীব আর কি তার নাম। তো রাজীবের বার্থডে ছিল, তো আমি তার বার্থডেতে যাবো না বলতেছিলাম। তারপর ফ্রেন্ড যেহেতু আমার যেতে হয়, বলতেছিল যে না না আসলে হবে না, এমন একটা অবস্থা। তা আমি তার বার্থডেতে যাই মোহাম্মদপুর। তা মোহাম্মদপুর যাওয়ার পরে আমি তার বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিষয়টা এমন হলো যে দেরি হয়ে গেল আর কি। আচ্ছা। তো অনেক রাত হয়ে গেল, অনেক রাত হয়ে যাওয়ার পরে এখন যাই হোক আমি নর্মালি আসতেছি, তো রিক্সা দিয়ে আমি শ্যামলী আসলাম। আসার পরে আমার নিজের বাসায় ঢুকলাম আর কি, বাসা যাচ্ছি আর কি। তা এমন সময় তো তখন প্রায় রাত 1-1:30টার মতন হয়ে গেছে আর কি, বাজে এরকম বাজে আর কি। তো বাসায় যখন যাচ্ছি তখন সিঁড়িতে যখন আমি উঠছি, তো সিঁড়িতে সাধারণত আর কি আমাদের সব জায়গায় লাইট টাইট থাকে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা আমরা ভাড়া থাকতাম সেটা 2 তলা পর্যন্ত লাইট ছিল না। আচ্ছা। কোন একটা কারণে ছিল না। তা মালিককে এটা বারবারই বলা হতো যে লাইট কেন নেই। তো মালিক লাইট ব্যবস্থা করে দিত, কিন্তু ফিউজ হয়ে যেত আর কি, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন আমি নিজে মোবাইল লাইটটা জ্বালিয়ে আমি সিঁড়িতে উপরে উঠি আর কি। তো ওঠার সময় আমার কাছে কেমন যেন একটা মনে হলো যে কেউ একজন আছে, এমন একটা মনে হলো আমার কাছে যে কেউ একজন আছে। তা আমি কেউ একজন আছে মনে হয়, যদি রাস্তায় মনে হয় না যে আপনার পিছনে কেউ যদি ফলো করে আর কি, হ্যাঁ,
তাহলে তো মনে হবে যে না কেউ একজন ফলো, যদি রাসেল ভাই আপনি কি বুঝতে পারতেছেন, কেউ যদি ফলো করে আর কি, তাহলে মনে হবে যে না কেউ আপনি একটা জিনিস টের পাবেন, মানে আপনি হ্যাঁ, টের যদি পাবো। নাও দেখেন আপনি বুঝতে পারবেন যে মানে ফিল করতে পারবেন যে কেউ একজন আপনাকে ফলো হ্যাঁ, করছে, follow রাইট? করবে। তা আমি পিছনে ফিরে চাই আর কি, তো পিছনে ফিরে যাওয়ার পরে আমি দেখি যে না তেমন কিছু না। যাই হোক আমি আমার চারতলায় যে থাকি আর কি, তো সেখানে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাই। তো যাওয়ার পরে যাই হোক আমি রুম টুম খুলে আমি আমার রুমে যাই ঘুমিয়ে পড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তা আমি সাধারণত গরম হোক শীত হোক ফ্যান ট্যান চালিয়ে ঘুমাই আর কি সবসময়। তো ফ্যান ট্যান চালিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে এখন সব ঠিকঠাক আছে, খুব ভালো হয়ে যাচ্ছে দিনকাল, তেমন কোনো সমস্যাও নেই। এনিওয়ে সব ওকে ফাইন। তা এখন যেটা মেইন সব প্রবলেমটা শুরু হলো এর পরে থেকে আর কি। তা আমার এই সেই একটা কারণে, একটা অফিসিয়াল একটা কারণে, তা আমি ঢাকার বাইরে যাই আর কি। তা ঢাকার বাইরে গেলে কয়েকদিন পর আমার কয়েকদিন লেট হয়ে যায় আস্তে আস্তে। তা আসার যেদিন আমি আসবো আর কি ব্যাক করবো ঢাকার দিকে, তা ঢাকায় ব্যাক করার সময় আমার সেই একই সিচুয়েশন আমি একটা ফিল করলাম আর কি। ওই সময় ফিল করলাম যে আমার সেম ওরকমই হচ্ছিল, যে কেউ একজন আছে, কেউ একজন আমাকে ফলো করতেছে, কেউ একজন এমন একটা কিছু টের পাচ্ছি যে না কেউ একজন মনে হয় আমাকে করতেছে, ফলো করতেছে। আচ্ছা, যাই হোক আমি বাসায় চলে যাই, আবার সেই সেম সিচুয়েশন, সেম অবস্থা। আমি লাইট ধরে উপরে চলে যাই, রুমে চলে যাওয়ার পর আমি সবাই ঘুমাচ্ছিল, তখন প্রায় 1টা-2টার মতন বেজে গেছিল। তো বাসায় আমি ঘুমিয়ে রুম টুম খুলে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে এখন ফ্যান ট্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। তো এখন যেটা হলো যে ঘুমিয়ে পড়ছি অলরেডি। তো এখন আমি হঠাৎ আমার কাছে আমি স্বপ্ন দেখতেছি নাকি আমি কিছু বুঝতে পারতেছি না ওই মুহূর্তে। আমার জার্নি করে আসছিলাম অনেক, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা দেখতেছি স্বপ্নে। আচ্ছা, যে কেউ একজন বলতেছে যে মানে নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে যে বাঁচাও এমন একটা বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। তা আমি স্বপ্ন দেখতেছি আসলে কেমন, মানে আমার কাছে কেমন লাগতেছিল বিষয়টা। মানে আপনি মোটামুটি ভাবছেন যেটা স্বপ্নই হবে বোধ হ্যাঁ হয়। আমার স্বপ্নই হবে আর কি। হ্যাঁ, তাই আমার কাছে মনে হলো না স্বপ্ন হলে এটা বাদ দিই, মানে আমার কাছে আমি তখন সিচুয়েশনটা করতে পারতেছি, হ্যান্ডেলও করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো খুব মানে শরীর ঘেমে গেছে আর কি। ঘেমে গেলে এখন মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তটার ভিতরে। তা আমি মানে যেভাবে উঠে পড়লাম, হঠাৎ করে চোখ মেললাম আর কি। চোখ মেলে দেখলাম যে আমি তো মানে রুমে নেই, আমি বললাম কি আমি কোথায়। আমার কাছে খুব ভৌতিক, মানে কি বলবো যে অ্যাকচুয়ালি আসলে আগে বলা দরকার ছিল, আমি আসলে এরকম বিশ্বাস করি না।